দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি। স্বাগত আপনাদের দুইজনকেই। ওসমান হাদি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে বেশ কিছু ঘটনা আছে, আমরা নিশ্চয়ই যদি সুযোগ থাকে সব কয়েকটি ঘটনার মধ্যে আলোচনা করব। এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হবে। আমরা তো জানি যে এই দল নিয়ে অনেক কথা আছে, রাজনৈতিক দল, এই দলের কার্যক্রম নিষিদ্ধ নিয়েও কথা হয়েছে, যদিও আওয়ামী লীগ এই বিএনপি এটা চায়নি, তাদের নানা হিসাব নিকাশে। শুনতে চাই আপনার কাছ থেকে যে আপনার অভিমত। ধন্যবাদ। প্রথমত হলো যে চিফ প্রসিকিউটর সাহেব যেটা বলেছেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার, দেখুন আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, এই সরকারের পরে ট্রাইব্যুনালের প্রথম এই নিয়মটা বাদ দেওয়া হয়েছিল যে দল হিসেবে কারো বিচার করা যাবে না। প্রথমত এটা করা হলো। এরপরে আমরা ছাত্র জনতা সবাই মিলে যখন গণহত্যাকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে আমরা দুইভাবে নিষিদ্ধ চেয়েছিলাম। প্রথমত এটার চূড়ান্ত নিষ্পত্তিটা আদালতের মাধ্যমেই হতে হবে, কিন্তু আদালত তো আমরা তো আর একটা শাহবাগ তন্ত্র কায়েম করতে যেহেতু চাই নাই, সুতরাং আমরা বসেই বলবো যে আগামী 3 দিনের মধ্যে আদালত রায় দিয়ে দিবে, তাহলে তো তার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা এটা বারবার বলেছি যারা গণহত্যাকারী তাদের সাথেও আমরা ইনসাফটা চাই, এই অর্থে এটা যেন 50 বছর পরেও এর প্রসেসটা নিয়ে, জুডিশিয়াল প্রসেসটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। যেমন শাহবাগের আজকে প্রত্যেকটা জিনিস ফাঁস হচ্ছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষীকে কিভাবে ট্রাইব্যুনালের সামনে থেকে গুম করে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে, সবগুলো এখন সামনে এসেছে। তো আমরা চাই গণহত্যাকারী দল তার এত বেশি প্রমাণ মানুষের কাছে আছে, এটা যদি স্বাভাবিক গতিতে আগায় তাহলে এমনিতেই এটা ফ্যাসিস্ট। আমি ফাঁকে বলে রাখি, পৃথিবীতে অনেক দেশে গণহত্যা হয়েছে, কিন্তু গণহত্যাকারী হিসেবে কোনো দল নিষিদ্ধ সাধারণত হয় নাই, তবে ফ্যাসিস্ট দল হিসেবে নিষিদ্ধ হয়েছে। তো আমরা এই জন্য দুটো বলেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দলের এখানে কি দায়? এইবারে এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আসলে ধরেন আমরা যদি আওয়ামী লীগের যারা সুপ্রিম কমান্ডার তাদের বিচার করেই ফেলতে পারি, তাহলে আবার দলের বিচার করতে হবে কেন? এই প্রশ্নটা হলো এই জন্য গুরুত্বপূর্ণ যে দলের দায় খেয়াল করেন আপনি, শুধু সকল পিছনের ঘটনা বাদ দিয়ে 24-এর গণহত্যার বা হত্যাকাণ্ডের সময়টা যদি দেখেন তাহলে দেখবেন আওয়ামী লীগের অন্তত 100 বক্তব্য আছে, দলীয় বক্তব্য, যেখানে তারা বলেছে যে আমরা দল হিসেবেই তাদেরকে প্রতিহত করব। যেমন যুবলীগ, যারা রাজপথে আমরা আন্দোলনে নেমেছিলাম, যুবলীগ ঘোষণা দিয়েছে যুবলীগ তাদেরকে প্রতিহত করবে, কেউ সিঙ্গেল বলে নাই। এখন এই সমস্যাটা খেয়াল করেন, পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা বিজিবি তারাও কিন্তু এরকম বলে নাই, তারা বলেছে তাদের একটা ন্যূনতম মাঝে মধ্যে প্রফেশনালিজম মেনটেন করে। কিন্তু আওয়ামী লীগ প্রকাশ্য ঘোষণা দিয়ে হাতে মানে দল হিসেবেই রামদা নিয়ে, বন্দুক নিয়ে, এবং আমি আপনাকে বলি আপনার স্টুডিও থেকে খুব কাছে কারওয়ান বাজার মোড়, কয়েকদিন আগে একটা ভিডিও সামনে এসেছে, আপনারা দেখেছেন কিনা, পুলিশ দাঁড়িয়ে আছে তার পাশেই, আওয়ামী লীগের এক গণহত্যাকারী, তার হাতে বড় পিস্তল, সে গুলি করছে, হঠাৎ করে তার হাত থেকে পিস্তলটা পড়ে একটা বুলেট বের হয়ে গেছে, তারপর আবার পিস্তল নিয়েছে। তো এই আওয়ামী লীগ নামক দলটাই তো তাকে এই গণহত্যাকারী হতে এম্পাওয়ার করেছে। মানে ধরেন একজন যুবলীগের নেতা না, তাহলে কি সে গুলি করতে পারতো? তাহলে যে দলীয় পরিচয় আপনাকে হত্যা করার বৈধতা দিল, অস্ত্র দিল, বুলেট দিল, আপনি সেই দলের কেন বিচার করবেন না? নাম্বার 2, সব থেকে যে জন্য গুরুত্বপূর্ণ যে দলের বিচার করা, সেটা হলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা যদি আর কাউকে ফ্যাসিস্ট হতে দিতে না চাই, যে কোনো দল, আমি সহ, যে আমরা আর ফ্যাসিবাদ চাই না। আপনাকে বলে রাখি, ইউরোপেও, ইভেন আজকেও আমি দেখছিলাম এই ড্রাফট, অস্ট্রিয়াতে পর্যন্ত ফ্যাসিস্ট কোনো দল যেন আর ক্ষমতায় আসতে না পারে, তাদের বিরুদ্ধে বিরাট আইন আছে যে এই ফ্যাসিস্ট কাঠামো কেউ হয়ে উঠতে পারবে না। সুতরাং আমি মনে করি যেটা হওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা সেই আন্দোলনের ফলে তারপরে এই আইনটাকে আবার পুনরুস্থাপন করা হয়েছে যে দলেরও বিচার করা যাবে,
এবং এখন ট্রাইব্যুনাল সেই উদ্যোগটা নিয়েছে। আমরা মনে করি এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল, সাথে সাথে একটা ডেডিকেটেড ট্রাইব্যুনাল করা উচিত ছিল, যে একটা ট্রাইব্যুনাল, এখন তো দুটো ট্রাইব্যুনাল। আমরা আগে বলেছিলাম যে 10টা ট্রাইব্যুনাল কেন করেন নাই, এর মধ্যে আপনি একটা স্পেশাল ট্রাইব্যুনাল থাকতো, শুধু দল হিসেবে বিচার করবে আওয়ামী লীগের, বাকিগুলো অন্যান্য মামলাগুলো বিচার করতে থাকবে। এরপরেও যে শুরু হচ্ছে বা হবে, এটা আমাদের জন্য আনন্দের। তবে অবশ্যই অবশ্যই ফ্যাসিস্ট দল হিসেবে দলের বিচার হতে হবে, নইলে আমি বা আমরা আবার কেউ যে দল হিসেবে ফ্যাসিস্ট হয়ে উঠবো না, তার প্রমাণ কি? সুতরাং নজির স্থাপন করতে হবে, দলও কোনো বিচারের বাইরে কিছু নয়। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি দলের বিচার করে, তাহলে ভবিষ্যতে তো এরকম দলের বিচার হবে। হ্যাঁ, অবশ্যই যদি কোনো দল ঘোষণা দিয়ে জনতার বিরুদ্ধে দাঁড়ায়, দেখেন একটা হলো তার পলিটিক্যাল পজিশন, আর একটা অপরাধ। এই দুটো আমরা প্রায় কনফিউজ করে ফেলি। একটা হলো আপনার আওয়ামী লীগ করা, এটা যদি কারো ফিলোসফিক্যাল পজিশন হয়, এটা কোনো তো মিথ্যা, এটা তো কোনো খারাপ কিছু না। একজন মানুষ নিশ্চয়ই আওয়ামী লীগ করতে পারে, কিন্তু ওয়েন ইট টার্নস টু ক্রাইম, যে আপনি আওয়ামী লীগ পরিচয়ে নিজেকে ক্ষমতায়িত করে তারপরে আপনি মানুষকে হত্যা করছেন, গুম করছেন, ধর্ষণ করছেন, গণহত্যা করছেন, তাহলে যে পরিচয়টা আপনাকে গণহত্যাকারী হতে দিতে পারলো, সেই পরিচয়টার আপনি বিচার করবেন না? আপনি যদি বিচার না করেন, তাহলে সামনের বাংলাদেশে তো আপনি আরো মানুষ এরকম ইন্ডিভিজুয়াল একজনের অপরাধ, আমি নিজে গুলি করলাম, আমি নিজেকে একজনকে মারলাম, এই ইন্ডিভিজুয়াল অপরাধ কি দলীয় অপরাধ হিসেবে মানে বিবেচিত হবে? এইখানে আওয়ামী লীগের দুটো ব্যাপার, তারা দুটোই করেছে। একটা হলো ইন্ডিভিজুয়ালি তারা ক্রাইম করেছে, হত্যা করেছে, গুম করেছে, প্রমাণ। অনেক আওয়ামী লীগের লোক তারা তাদের এই সমস্ত ক্ষমতাকে তাদের ব্যক্তিগত প্রয়োজনেও ব্যবহার করেছে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে। দল হিসেবে কখন করেছে? এই যে ওবায়দুল কাদের যখন জুলাইয়ের সময় বলল যে এই যারা আন্দোলনে নামবে তাদেরকে আওয়ামী লীগ প্রতিহত করবে, খেয়াল করেন, প্রথমত হলো আওয়ামী লীগ প্রতিহত করার কি কোনো লেজিটিমেট বডি, কোনো আইনানুগ সংস্থা? তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে কিসের জন্য, বাহিনী আছে কিসের জন্য? এর মানে যখন একটা দলের সেক্রেটারি বলতেছে যে দল হিসেবে আওয়ামী লীগ তাদেরকে প্রতিহত করবে, তাহলে আপনি সেই দলের বিচার করবেন না? প্রতিহত করা মানে কি? দল হিসেবে রাস্তায় নেমে আপনাকে। কিন্তু আপনার একটি সরকারের বিরুদ্ধে যখন কোনো আন্দোলন সংগ্রাম, যে আন্দোলনকে তারা বলছে অবৈধ, তো সেই আন্দোলন দমনে তার দল যদি কোনো ভূমিকা রাখে, সেটাকে অবৈধ বলবেন কিভাবে? সেটাকে অন্যায় বলবেন? দুটো ব্যাপার, একটা হলো আন্দোলন দমন, আর একটা হলো দেখেন আওয়ামী লীগ যদি এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতো, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন আওয়ামী লীগের ওখানে 500 লোক থাকবে, আন্দোলনকারীরাও নামবে, কিন্তু আপনি যুবলীগ উত্তরায় এই যে বড় বড় AK-47 প্রকাশ্য দিবালোকে বুলেট ঢুকাচ্ছে যুবলীগের সভাপতি, সেটা সেই ভিডিও তো তখনই সামনে এসেছে, আপনার সামনে ভিডিও সেটা পড়েছে কিনা জানি না, এটা ফরিদপুরের, যে একটা ছেলে দৌড়াচ্ছে মিছিল থেকে, মিনিমাম 8 থেকে 10টা ছাত্রলীগের গুন্ডা হাতে রামদা একটা দৌড়ানো অবস্থায় ছেলেকে প্রত্যেকে একটা করে কোপ দিচ্ছে, এবং কি বিভৎস অবস্থা। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য শুধু এই একটা ডকুমেন্টেশনই যথেষ্ট। কারণ কি, এইখানে একক কোনো ইন্ডিভিজুয়াল এই ছেলেটাকে এরকম হত্যা করে নাই, পুরো দল হিসেবে টার্গেট কিলিং করেছে। আচ্ছা, নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। খন্দকার মাসুকুর রহমান, আপনারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিপক্ষে ছিলেন, এখন যে দলের বিচার হচ্ছে, এই বিষয়ে আপনাদের ভূমিকা কি, আপনাদের মতামত? আমি হাদির কথা খুব দিয়ে শুনছিলাম মনোযোগ সহকারে। দেখুন, আপনার এই টকশোটার নাম কি দিচ্ছেন? সংলাপ প্রতিদিন। হ্যাঁ, এটা কিন্তু সকল বাংলাদেশি টেলিভিশনে প্রচার হচ্ছে এখন সরাসরি। এই টকশোতে যদি আমরা রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, ধর্মবিরোধী কথা বলি, টেলিভিশন যন্ত্রটা দুষ্কৃতি বলেন, এটা বন্ধ হয়ে যাবে, টকশো করা যাবে না। বিচার হবে আপনি এটার দায়িত্ব আপনার। যদি আমাদের বন্ধ না করতে পারেন করি, তাহলে ওই টেলিভিশনটা তো ওই রুমে যে টেলিভিশনটা এটা প্রদর্শন হচ্ছে, তার তো কোনো দোষ নেই। না, এটা তো জড় পদার্থ। না, আমি আসি ধরেন, আমি কিন্তু আওয়ামী লীগ করি না। দীর্ঘ 15.5 বছর এরকম মিডিয়ায় আওয়ামী লীগের নেতাদের সামনে আমাদের যুক্তিকেরা গার্জোর বলেন, শারীরিক প্রদর্শন করেও আমাদেরকে কণ্ঠরোধ করতে চেষ্টা করেছে। যেহেতু তারা নাই এখানে, এই উত্তরটা তাদের পক্ষের লোক থাকলে সে উত্তর দেওয়া যেত, কিন্তু আমার সেটা আমরা জানি, আমার বিবেক, আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে আমি কথা বলবো।
আমার দলের স্টান যেটা করবে সেটার সাথে আমি একমত, বাট আমার ব্যক্তিগত মত, ধরেন এই 15.5 বছর পুলিশ যে অত্যাচার করেছে, আমি নিজে নিজে ভাবছি এ দেখছি সাধারণ নাগরিক হিসাবে যে একেবারে মানবিক, এত অমানবিক হলো কেমনে? অনেক উদাহরণ সবই আপনি জানেন। তারপর তো আমরা বলি নাই যে পুলিশ এই পুলিশ বাহিনী রাখা, এই বিসিএস পুলিশ এই ডিপার্টমেন্ট থাকবে না, এটা তো বলি নাই। গুটি কয়েক লোকের জন্য কয়েক লক্ষ হতে পারে না, অপরাধী হবে না নিশ্চয়ই। আপনি একটা কথা বলছিলেন, আমি একটা টক শোতে বলছিলাম, একজন এসপি বলছেন সে প্রাইভেট পড়ায়, নাম বলেননি আমাকে, আর আমি নাম বলেছিলাম তখন আমি তার সাথে পরিচয় নেয়, মাদারপুরে এসপি ছিলেন, 1 টাকা ঘুষ খায় না সে। আওয়ামী লীগ তাকে সৎ লোক বলে, বিএনপিও বলেছে, সাধারণ জনগণও বলেছে, আছে না? নিশ্চয়ই আছে। তো সেই জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টটা কিন্তু ভ্যানিশ করতে পারি না। যারা অন্যায় করছে তারা পালিয়ে গিয়েছে, যারা অন্যায় না করছে কি তারা আছে না পুলিশ এখন? কত গুটি কয়েক পালিয়ে গিয়েছে। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় এক একটা হলে 15 থেকে 20 জন ছাত্রলীগের মব ভায়োলেন্স করছে, অত্যাচার করছে, টর্চার করছে, তারা পালিয়ে গেছে। কই সাধারণ ছাত্র হলে একটা হলে 500-700 না, সেটা তো হইল না। আমি বলি সে তারা তো পালিয়ে গেছে। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে। আপনি বলেন 15.5 বছর ঢাকা ইউনিভার্সিটি কি হয়েছে, একবার চোখ বন্ধ করে দেখেন, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে তা তো আমরা বলি না। আমার কথা হইল দল কোনো দোষ করে নাই, দল কোনো দোষ করে নাই না। আমি দল কোনো দোষ করে নাই। দলের এই দলের না, আমি আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল? অবশ্যই আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, এখন রাজনৈতিক সবচেয়ে বৃহত্তম মধ্যে, মুসলিম লীগ আরো পুরনো। একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য কি তারা রক্ষা করেছে? আওয়ামী লীগ দলের আদর্শ উদ্দেশ্য আপনার পছন্দ না হতে পারে, তারা জনগণের সামনে তুলে ধরছে। জনগণ কখনো তাদের ইলেকশন নিয়ে তাদের অনেক কিছু রয়েছে, এই দলটা তো এতদিন টিকে আছে। আবারও বলি, যেহেতু তারা নাই, এই ডিফেন্সটা আমি দিচ্ছি না, যেটা আমার কাছে মনে হচ্ছে। ধরেন আমি অসামাজিক টেন্ডারবাজি চাঁদাবাজি করলাম, আমার দলের কি দোষ? আমার দোষ, দল আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে না। দলের কোনো পৃষ্ঠপোষকতা নাই, দলের অনুমোদন ছাড়াই দলের দল করে দেয় না। হ্যাঁ, আপনি বলেন কোন ধর্মে আছে? না সেটা ঠিক আছে, আমার বক্তব্য হলো কোন সরকারের আমলে অপরাধগুলো, এই যে অপরাধগুলো যে কটা হাদি বলছিলেন, হ্যাঁ আমি সব অপরাধ আমি স্বীকার করলাম, কিন্তু দলের অপরাধ কি বলেন? দলের কোন দল অপরাধ হবে হাদি আর অপরাধী হবে। এটা একটু শুনতে চাই। শেখ হাসিনার বিচার হতে পারে, তাকে তার বিচার করেন। একটু ধরেন একটু, আপনি প্লিজ আপনি একটু বলেন। আচ্ছা ভাই, আমি যেটা বলার ব্যাপার সেটা হইলো কি, যে ভাই বললো না যে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, আপনিও প্রশ্ন করলেন। আমি নিজেই কনভিন্সড, আমার ধারণা ভাই নিজেও কনভিন্সড। একটা হলো দেশে তো এখন একটা প্রতিযোগিতা চলতেছে, আওয়ামী লীগের ভোটটা কে নিবে। হ্যাঁ, একটা বিএনপি কত পার্সেন্ট নিবে, জামাত কত পার্সেন্ট নিবে, আর এনসিপি কত পার্সেন্ট নিবে। একটা সমুদ্র, বিএনপি একটা সমুদ্র। বিএনপি পরগাছার মতো অন্য দলের থেকে নিয়ে এসে বিএনপি তো নিজের পায়ের উপর দাঁড়ায় এই ইলেকশন। তাইলে ভাই একটা ছোট কথা আমি কাইলে আপনারে বলি। আপনি বললেন না যে ধরেন আপনি নিজেই বলেছেন যে আপনি টেন্ডারবাজি করলেন, চাঁদাবাজি করলেন, যাই করলেন, এটা তো আপনার ব্যক্তি দোষ, এটা দলের দায়টা কি? তো শুধু এইটা ভাই বলেছিলেন, আমি একটু রিলেট করি, আর কিছু না। দলের দোষটা কি জানেন? দলের দোষটা হলো আমি যদি এখন চাঁদাবাজি করি 100 কোটি টাকা বা টেন্ডারবাজি করলাম, তো বললাম তো আমি ব্যক্তি, তা আপনি আমার দল করবেন কেন? কারণ ওই 100 কোটি টাকা আমি চাঁদাবাজি করি, এর মধ্যে মিনিমাম 50 কোটি টাকা আমি দলরে দেই। এইটা হলো কারণ। দলরে টাকা না দিয়া বাংলাদেশে কেউ, কোনো দলের, আমি একক দলের বলতেছি না, সেটা সব দলের। এখন আমি যে আপনার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদাবাজি করব, ধরেন আমি এখন কোনো গুরুত্বপূর্ণ দলের কেউ না, আপনি আমার 1 টাকা দিবেন, আরে 100 কোটি টাকা তো দূরের কথা, 1 পয়সা দিবেন, আমার তো খাম্বার সাথে বাইদে রাখবেন। তাহলে দলের যেই পরিচয়, যার ফলে আমি শত শত কোটি টাকা চাঁদাবাজি করতে পারছি, এখানে ওনার বোঝার ভুল আছে। এখানে দলে টাকা দেই, ওনার একটা বোঝার ভুল আছে। আমি বিএনপির 19 দফা, জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির ভিত্তি করে বিএনপি, এবং বিএনপির একটা গঠনতন্ত্র আছে, সেখানে রাষ্ট্র পরিচালনা বলেন, দল পরিচালনা, সকল কিছু একটা দিক নির্দেশনা আছে। ওই দিক নির্দেশনা অনুযায়ী কোথাও কোনো দলের কোথাও লেখা আছে চাঁদাবাজির কথা, তারপরে করছে না তা না, যেটা বলছে হাদির সাথে একমত,
হচ্ছে, কিন্তু যেটা বাদ দিতে হবে এটা আমার জানা নাই। হাদিস জানতে পারে হাদিস দলে আছে কিনা, এটা আমি 50 কোটি টাকা কইরা 25 কোটি পার্টিকে দিলাম, এটা আমার জানা নাই। আর পার্টিটা গ্রহণ করে কিনা এটাও আমি জানি না। আচ্ছা ভাই, যদি এইটা আমি বলি, যদি ধরেন পার্টি গ্রহণ করে না, তো কিছু ব্যাপার বোঝার জন্য তো আমাদের রকেট সায়েন্স বুঝে লাগে না, তাই না? না লাগে। ধরেন আমরা তো ছোট একটা প্ল্যাটফর্ম, তাই না? তো আমরা 500 জনের যখন একটা প্রোগ্রাম করি শাহবাগে, আমাদের কাউরে ভাড়া দেওয়া লাগে না, দূর থেকে আসে। এরপর সাউন্ড সিস্টেম থেকে শুরু করে আশেপাশের তা কিন্তু আমাদের 1 টাকা খরচ হয়, যেটা মানুষ আমাদেরকে ডোনেট করে। তো এই 500 জনের জায়গা থেকে আপনি যখন 5 লাখ মানুষের, আরো ছোট করে বলি 50,000, তো বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যে বড় বড় প্রোগ্রাম করে, বা এটা তো পলিটিক্যাল কালচার, এগুলো তো হাওয়ায় হয় না, টাকাই তো লাগে, তাই না? এখন এই যে পলিটিক্যাল ইকোনমিটা, এই আর্থিক চ্যানেলটা কিভাবে তৈরি হয়, এটা তো আমরা কম বেশি জানি। এ নিয়ে তো আমাদের রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। কিন্তু আমি ভাইয়ের কাছে বিনীত একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমিও ক্লিয়ার না যে বিএনপির পজিশনটা কি। সেটা হলো আজকে আপনি যেটা প্রশ্ন তুললেন যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে, রাইট? তো সেক্ষেত্রে বিএনপি তো বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিচার শুরু হবে, বিচারের জন্য তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন। এর মানে এটা তো বিচার শুরু হওয়ার একটা প্রক্রিয়া দল হিসেবে, রাইট? আমি যদি ভাইয়েরদের যদি দোষী হয়, যদি তদন্তে, এক্স্যাক্টলি দুইটা ব্যাপার, একটা হলো আপনি নিষিদ্ধ করবেন, আর একটা হলো বিচার করবেন। বিচারে তো আমাদের কারো আপত্তি থাকে, মানে বিচার মানে কি ভাই? আমি আপনার বিরুদ্ধে একটা বিচার দিলাম আদালতে যে আপনি আমার 100 কোটি টাকা মারছেন, তো বিচার মানে হলো এটা যদি সত্য হয় আপনি জেলে যাবেন, আর যদি সত্য না হয় আপনি শুধু মুক্তিই পাবেন না, বরং আমার বিরুদ্ধেও আপনি মামলা করতে পারবেন, কেন আমি আপনার মানহানি করলাম। তো তাহলে কি বিএনপি এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার, আই রিপিট বিচার, নিষিদ্ধ না, এর মানে দল হিসেবে সে এগুলো করেছে কিনা এটার তদন্ত হবে, তারপরে বিচার হবে। তাহলে এই বিচার প্রক্রিয়ার পক্ষে নাকি বিপক্ষে, আমি এই পজিশনটা আসলে আমি নিজেও জানি না। আমি স্পষ্ট করি, বিএনপি একটা বাংলাদেশের অন্যতম একটা বৃহৎ দল। সংসারের পিতা, তার দায়িত্ব বড়। হুটহাট তার সন্তানরা পারে, সে পারে না, পিতা পারে না, মাতা পারে না, চিন্তা ভাবনাকে করতে হয়। বিএনপির দায়িত্ব ভাবতে হবে 50 বছর পর কি হবে, বিএনপির সামনের দিকে দেখতে হবে, সামনে 50 বছর বাংলাদেশ কি দেখতে, কেমন বাংলাদেশ দেখতে চায়। আপনার জামাতকে যখন নিষিদ্ধ করে বিএনপি বলছে নো, নিষিদ্ধের পক্ষে না, অন্যায় করে তার বিচারে, সেখানে বিএনপি আমরা প্রতিবাদ করি নাই, আমরা প্রতিবাদ করেছি। আওয়ামী লীগ এই 15.5 বছর বিএনপির উপরে যে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম করেছে, সব ভুলে গেছেন এখন? না, ভুলে গেছেন, কারণ সামনে ইলেকশন, ফেব্রুয়ারিতে ইলেকশন। অনেক ভোটার আছে, বলা হয় 1 কোটি ভোটার তাদের আছে আওয়ামী লীগের, সেই হিসাব করতেছে না আপনারা? সন্দেহে আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগ 1 লক্ষ আওয়ামী লীগের নেতা চলে গেছে, ধরেন আমি ধরলাম না, এত লোক তো এত কোথায় যাবে? 10,000 লোকও যায় না, সর্বোচ্চ 10,000ও যায় নাই। হ্যাঁ, আর সব আছে না, তারা ভোট দিতে পারবে না? হ্যাঁ, ভোট দিতে পারবে না, দল নিষিদ্ধ করলে তো তারা ভোট দিতে পারবে। হ্যাঁ, ভোট দিতে পারবেন না, এটা তো পারবে না। আচ্ছা, আমি ওই জায়গায় আমি বলি বিএনপি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই জায়গা যদি জামাত হতো সেরকম যেরকম করছে না, আমরা পক্ষে না, ঠিক এরকম না, অন্যায় করে তার বিচার হতে হবে, দল নিষিদ্ধের পক্ষে না, দল নিষিদ্ধের না। আসেন এখন কথা যে বিএনপির ভেবে চিন্তেই করতে, হুটহাট করে দিলে একদিনে সবকিছু হয় না। বিএনপি আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করে দল করে তা না। আপনি কৃষিমন্ত্রী বলে নাই আমরা তাদের 20,000 লোককে ছেড়ে দেব, তাদের ইলেকশনে বিএনপি গেছে, যেতে পারতো তো 24 হতো না। বেগম খালেদা জিয়া যদি এখানে আপোষ করতো জেলে যাওয়ার আগে, তার কাছে প্রস্তাব ছিল, সে তো বিরোধী দলে, তাকে 2 বছর জেল খেটে মৃত্যুর মুখে পড়তে হতো না, সে পারত, করে নাই, সে করে নাই। তো আপনারা একটু কোন সময় গরম, কোন সময় ঠান্ডা, এরকম করে একটা রাজনীতি করে মোটামুটি আগাইছে। না, আমরা কোন সময় ঠান্ডা না, আমরা 15.5 বছর 28 তারিখে যে সমাবেশটা হইলো, আমরা তো দেখেছি, কাঁদনে গ্যাস ফুটতে পারে নাই, তার আগে মঞ্চ পরিষ্কার হয়ে গেছে। না, তার আগে হয় না। আমি মাননীয় মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এরা একত্রেই নেমেছি সর্বশেষ, সেটা বৃষ্টির মতো গুলি করেছে। নিরস্ত্র মানুষের উপরে অস্ত্রবাজদের সাথে হয় না, এটা ভিন দেশে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, সেটা সম্ভব হয় না।
কই আওয়ামী লীগ তো এত বড় একটা দল দাঁড়াই থাকতে পারলো না, তো পারে? সে তো সমগ্র জাতি তাদের বিরুদ্ধে না পারে। তা আমাদের ওরকম বিডিআর বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে, পুলিশ বিরুদ্ধে, র্যাব বিরুদ্ধে, আওয়ামী লীগের ছাত্র লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে, তাও তো আমরা 15.5 বছর আন্দোলন সংগ্রাম করি। ওই যে মিঠা মানে গরম না ঠান্ডা মিলে না, ওই তো আমাদের বড় দল হিসেবে আমাদের ভেবেচিন্তে চলতে হবে। এখন আমি যেটা জানতাম, আমার জানা ছিল সেটা হলো কি, আপনারা কি ওই ইলেকশনের ভোটের ইকুয়েশন করছেন কি না? বিএনপি অন্যের ভোটের উপরে ভরসা করে কখনো দল করে না। বিএনপি সেটা দরকার হয় না, বিএনপি সেটা দরকার। আওয়ামী লীগ তাদের ভোটারদের কি করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করে তাদের ভোটারদের নিজে তারা দিবে, সেটা তো আপনার আমার উপরে নির্ভর করবে না, সেটা করবে তারা। তো আমাদের কথা হলো আজকে যে জায়গায় আমরা এরশাদের দল আমরা এরশাদের আপনার 9.5 বছর বিএনপি একটা এটা জাস্টিস সাত্তার 1 কোটি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিল, সেখানে তাকে ক্ষমতাচ্যুত করে দখল করছে বিএনপি। আসার পর কি আমরা জাতীয় পার্টি বন্ধ ব্যান করে দিয়েছিলাম? দেইনি আমরা। তার এরশাদ জেলে গেছে। জাতীয় পার্টির সাথে ওই আগের সেই মানে 81-82 জাতীয় পার্টির যে ঘটনা ঘটছে সেইটার সাথে আজকের আওয়ামী লীগের তুলনায় কিন্তু এখন যেটা হাদি যেটা বলল যে বিচার প্রক্রিয়াকে মানে আপনারা কি, আপনাদের মতামত? না, আমি এখানে বলতে চাই, দেখেন এই আন্তর্জাতিক আদালত যখন হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী তারও ফাঁসি, তিনি বলেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করি এটা যেন কন্টিনিউ করে আন্তর্জাতিক আদালত। দেখেন মাঝে মধ্যে এখন ওইটা এখনো সোশ্যাল মিডিয়া আছে। বলেন সেই বিচার নিয়ে, প্রক্রিয়া নিয়ে আপনার বিতর্ক আছে না? শুধু তাই নয়, কাদের মোল্লা সাহেবের রায়ের পর আইন পরিবর্তন হয়েছে, ইতিহাসে আছে, জবাব দিতে হবে না? আমি বলতে কি কারণে উদাহরণটা দিলাম, এমন কিছু করা যাবে না। এই হাদি বলছিল একটা সময় যে এইটা নিয়ে যত আর কথা না ওঠে, এইটা নিয়ে কথা না ওঠে। আপনার জামাতকে কতবার নিষিদ্ধ হয়েছে, জামাত বন্ধ হয়েছে? জামাত কি নিষিদ্ধের প্রশ্ন তো আলাদা। এখন রাজনৈতিক দল হিসাবে তার বিচার, দলের অন্যায় কি আমার বলেন? ব্যক্তি অন্যায় করতে পারে, দলের অন্যায় কে বলেন? আমি এখানে যে 2 রাউন্ড গুলি করা আমি চাঁদাবাজি করলাম, আমার অন্যায় হতে পারে। একটু আপনি বলেন না বারবার দলের অন্যায় কি, জাস্ট একটু যোগ করে আপনার সাথে, সেইটি হলো দলের যদি কোনো অন্যায় না থাকে তাহলে যে বিএনপি গত প্রায় 1 বছরে 5,000-এর বেশি তার নেতাকর্মীকে স্যাক করছে, চাঁদাবাজি 7,000, বিরাট ব্যাপার। তাহলে আমার কথা হইলো তাহলে দল থেকে তারা আবার বহিষ্কার করবে, কারণ দলের তো কিছু করার নাই, মানে দল তো একটা তাহলে জড়ো পদার্থ। না সেটা না, আমি এখানে একটু বোঝার ভুল আছে। দল তো বহিষ্কার করছে, আমি অন্যায় করলে আমাকে বহিষ্কার করে দিতে পারে, দলের সিদ্ধান্ত আছে, তো দলের গঠনতন্ত্রে আছে কি করলে তাকে দল করতে পারবে না, সেই প্রক্রিয়ায় 7,000-কে আমরা বহিষ্কার করেছি। হ্যাঁ, আপনারা দেখছেন ফজলুর রহমান সাহেব তাকে শোকজ করছে, একই প্রক্রিয়ায় ভাই। সেই জন্য তো দলকে বহিষ্কার করতে পারবে না। আপনার দলের দোষটা কি? দুইটা ব্যাপার, এখানে কিন্তু ভাই দল বহিষ্কার করার প্রশ্ন ওঠে নাই, উঠছে দলের বিচার। এর মানে হইলো কি, বিএনপি কি এমন একটা ভয় আছে যে আজকে যদি আওয়ামী লীগের বিচার হয় তাহলে সামনে ধরেন জনতার ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় আসবে? আপনি বলেন এনসিপি একটা নতুন দল হয়েছে না? হয়েছে 24শে আগস্ট আমরা আন্দোলন সংগ্রাম করি, এটা রাষ্ট্রবিরোধী হয় না? হ্যাঁ হয়। রাষ্ট্রদ্রোহী হয় না? না, রাষ্ট্রদ্রোহিত হয় না, সরকার বিরোধিত হয়। কারণ ভাই বাংলাদেশে এটা নিয়ে খুব দুইটা কাজ করা হয়েছে, সরকার বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা সমান করা হয়েছে। আমি বলি এনসিপি এখন যারা 50 বছর পর বা 100 বছর পর এরা মারা গেল, যারা দায়িত্বে থাকে তাদের বিচার হইতে পারে। এরপর দলটাকে তখন যারা করবে দলের দোষ। আমি জাস্ট ছোট করে বলি, তখন দলের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাহলে ভাই আমি একটা বলি, তাহলে জার্মানিতে ফ্যাসিস্ট পার্টি নাজি পার্টি, তাহলে নাজি পার্টি জার্মানিতে নিষিদ্ধ কেন? কারণ যারা নাজিস্ট তাদের ব্যক্তিদেরকে ধরে ঝুলাই দিলেই তো হইতো। তাহলে নাজি বাহিনীর রাজনীতি কেন জার্মানিতে নিষিদ্ধ? আমি আপনার মানে তাহলে দল নিষিদ্ধ কেন? অথবা ইউরোপে কি কেউ নাজি পার্টি কেউ করতে পারবে কিনা? এখন জামাতের যারা 60 বা 65 যুদ্ধের সময় তো কেউ বলে রাজাকাররা ছিল না,
ছিল? ছিল না। তো জামাতের অন্যায় কোথায়? দুইটা ব্যাপার, এইটা আমরা না, এখন যারা আছে, এখন যারা শিবির করে তাদের অন্যায় কোথায় বলেন? দেখেন, তাইলে আপনি নিজেই বলতেছেন, একটা হলো এখন যারা শিবির করে পার্টির তো কিছু নাই, আওয়ামী লীগের, তাহলে আমরা তো বিচার করতেছি সেই আওয়ামী লীগ করবেন যেই আওয়ামী লীগ গণহত্যা করছে। আমরা তো আমি বলি, আওয়ামী লীগের যে লোকটা এমপি ছিল না, মন্ত্রী ছিল না, পার্টির পদ না, ছোটটা পদ আছে, তার অন্যায় কি বলেন? ধরেন আওয়ামী লীগের আমি একটা কলেজের টিচার, একটা মেম্বার, একটা জেলার, আমার এলাকা, আমার নলছিটি উপজেলা, সেখানকার একজন কাউন্সিলর, উনি আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না, উনি ক্রিয়ামোদী একজন, ওনারে আমি চিনি। উনি গত 10 বছরে, আমি নিজে সাক্ষী, উনি গত 10 বছরে জীবনে একদিন ঢাকায় আসে নাই, উনি ওনার এলাকাতেই থাকে। তো আমার উপজেলা বিএনপির লোকজন মিলে তার বিরুদ্ধে মামলা দিছে, সে যাত্রাবাড়ি থানা পড়াইছে। এখন সে আমারে ফোন করে বলতেছে যে তাকে বলা হয়েছে চার্জশিট, চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে নামটা কাটানো হবে। তাহলে ভাই বিএনপির এটা একটা বিপরীতমুখী পজিশন হয়ে গেল না? একটা হইলো সে পার্টি হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছে না, আবার সে ঠিকই নিরীহ আওয়ামী লীগেরও সে মামলা করতেছে। আপনার এটা সত্যতা কতটুকু আমি জানি না, এটা বিচ্ছিন্ন না, কিন্তু এই কথা তো সত্য যে যত মামলা হয়েছে, আমি 95% মামলাই আমি বলি দিয়েছে এই বিএনপির নেতা কর্মী, বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আমি আপনাকে বলি, দেখেন, আওয়ামী লীগ আমলে যে মারা গেছে কবরে, তার সে আসামি যে 10 বছর আগে, সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। গায়েবী মামলা, এটা শব্দ হয়ে গেছিল না? হ্যাঁ, গায়েবী মামলা হয়েছে না আওয়ামী লীগ আমলে, কিন্তু 5 তারিখের পর এরকম মামলা হয়েছে না, এরকম হয়েছে, কিন্তু সমস্ত মামলার পরে 80% 90% মামলার বাদী হলো বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই মামলাগুলো যেটা খুব ঝামেলা হবে, আমি আপনার বলি, এই মামলাগুলো যদি রিয়েল মামলা হইতো তাহলে সমস্যা ছিল না, কারণ বিএনপি নিজেও তো প্রচুর মিথ্যা মামলা খাইছে না, মাজলুম হয়েছে না সেটা। কিন্তু এখন যেটা হয়েছে, ধরেন যেই লোকটা হত্যাকাণ্ডের আশেপাশেও নাই, আপনি তার কাছ থেকে টাকা খাওয়ার জন্য যখন হত্যা মামলার আসামি হিসেবে দিয়ে দিচ্ছেন, তখন এই মামলাটার মেরিটটাই তো প্রশ্নবিদ্ধ হবে। 10 বছর পরে আসবে যে এরকম মিথ্যা মামলা হাজার হাজার হয়েছে, তখন তো পুরো জুলাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের কথার সম্পূর্ণ আমি একেবারে বিরোধিতা করব না, এটার কিছুটা সত্যতা আছে, কথা সঠিক। আমি বলি, দেখেন, যার কারণে এই মামলাগুলো মধ্যপথে একটা হোঁচট খেয়েছে, যার জন্য পত্রিকায় নিউজ হয়েছে যে 71% মামলার আসামিরা সব জামিন নিয়ে চলে আসছে। না, কথা সঠিক। আমি আপনি বলি, দেখেন, একটা বাস দুর্ঘটনায় পড়লে, রাস্তার পারে পড়ে গেলে কেউ আহত হয়, কেউ ব্যথা পায়, এদের মানুষ রক্ত যাওয়ার জন্য রেটিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। এর মধ্যে কিছু লোক আছে মানিব্যাগ খোঁজে, গলার চেন খোঁজে, আছে না একটা মানুষ, এই দোষ গুণ নেই তো মানুষ। একটা বিরোধী দল, এই বিএনপির বিভিন্ন ভ্যারাইটিস, পরিবারের বিভিন্ন লেখাপড়া জানা, কম লেখাপড়া জানা, পরিবার থেকে আসা, পারিবারিক সেখানে বহুত লোক থাকে। আর একটা জিনিস ভাবেন যে বিএনপির 5 বছর আগে, তো 15 বছর আগে একটা ভোট দিয়েছে, সেও বিএনপি করে, আর যে দীর্ঘ দিন দায়িত্ব নিয়ে আসছে সেও বিএনপি করে, পার্থক্য তো আছে না? সেটি তো আছে না। আমার মনে হয় একটু অন্য আলোচনা যায়, হাদি, যদি আপনি এই বিষয়ে কোনো এখানে আমি শুধু যেটা বিএনপির কাছে চাওয়া, দেখেন, বিএনপির ত্যাগ সংগ্রাম এটা নিয়ে তো কেউই প্রশ্ন তুলবে না, এটা তো খুব বাস্তবতা। বাট আমাদের শহীদ জিয়ার দল এবং বেগম জিয়ার দল হিসেবে আমাদের প্রত্যাশাটা হইল তুমুল গণহত্যাকারী আওয়ামী লীগ, তার যে একটা, এই যে এখনো আমাদের বিএনপির ভাইয়েরা তাদেরকে খুশি করার জন্য হলো আর্টিফিশিয়ালি হলেও বলতে পারছে যে আওয়ামী লীগ একটা প্রাচীন দল। এটা শুধু 1 মিনিটে এইটা বলি তো, ধরেন যেই ক্যাটাগরিতে একটা পলিটিক্যাল পার্টি হয়, এটা কোনোভাবেই আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না, এটা একটা মাফিয়া তন্ত্র, এটা একটা গ্যাং, যেটাকে আপনার আল জাজিরা বলেছিল। হ্যাঁ, তো এটা একটা মাফিয়া তন্ত্র। তো আপনি একটা মাফিয়া তন্ত্রকে যখন পার্টি হিসেবে রিকগনাইজ করবেন, তখন আপনার যে দল হিসেবে কন্ট্রিবিউশন, এটা তো এটার কারণে ম্লান হয়ে যায়। এই জন্য আমাদের শুধু এইটাই চাওয়া যে বিএনপি, জামাত ইসলামী, অপরাপর যেই বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো আছে, অন্তত আওয়ামী লীগের বিচার প্রশ্নে তারা একটা কনসেনসাসে আসুক, তারা একটা ঐক্যমত্যে পৌঁছক যে আমাদের ব্যক্তি স্বার্থে আমরা এই কার্ডটা কেউ খেলবো না, এইটুকুনি আমাদের শুধু চাওয়া। জি, খুন্দর মাসুদ, আমি হাদি যে কথাটা বলেছেন, আমি যেটা বলেছি, এই বর্তমান যারা এই 24 নায়ক যেসব দল ক্রিয়াশীল যারা আছেন, এদের মধ্যে কিছু প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল।
আপনি ধরেন এই যে যতগুলো দল আছে সবার আদর্শ আলাদা আলাদা, বাট এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তো সবাই আন্দোলন সংগ্রাম যার যার জায়গা থেকে করেছে। এটা পরবর্তীতে এইসব ব্যাপারে একেবারে জিরো টলারেন্স দেখিয়ে করা উচিত ছিল, বাট এটা আপনি অস্বীকার করার উপায় নেই। ভোট পলিটিক্সে সবাই মাথায় ওইটাই রেখেছে, কিন্তু ওইটা না রেখে উচিত ছিল এই এত বড় একটা ভোট ব্যাংক এদের কে টানবে, এটা একটা রূঢ় বাস্তব কথা, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আপনার ভাবতে হবে অন্যায় প্রশ্রয় দেওয়া বা অন্যায় করে সে আমার সাথে আসলে ভালো, আপনার সাথে থাকলে খারাপ, এটা না, এটা ভবিষ্যৎ পরিণাম একদিনের ফনা তুলবেই এরা। জি হাদি, আজকে জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন পর ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে মানে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আশাবাদ ব্যক্ত করেছেন যে 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে পারবে। কিন্তু আমরা দেখলাম যে এই সনদ নিয়ে এক ধরনের দীর্ঘদিন যাবৎ প্রায় 1 বছর হতে চললো যে আসলে একটা ঐক্যমত্য আসার অবস্থার মধ্যে আসলো না, কেন বাধা কোথায়? দেখেন, আমার ইসে যে আজকে আমাদের এই আলোচনাটাই সব থেকে গুরুত্ব নিয়ে সব জায়গায় আসা উচিত ছিল, যে জুলাই সনদ নিয়ে আমরা এত কথা বলতে 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 আমি আপনার এই কথাটা দুটো দিক থেকেই দেখতে চাই। একটা হলো সন্দেহের জায়গাটা আমরা জারি রাখতে চাই। দেখেন, সন্দেহের জায়গাটাই আগে বলি, সেটা হলো আপনি নিশ্চয়ই জানেন যে 1971-এ যে নির্বাচন, এই নির্বাচনের পরে যে দীর্ঘ ডায়ালগ, একদিকে পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে ডায়ালগ জারি রেখেছিল, সেই ডায়ালগের মধ্যে কিন্তু তারা 25শে মার্চ কালো রাতে যে একটা গণহত্যা চালাবে সেই পরিকল্পনাও কিন্তু তারা করছিল। তো এখন বাংলাদেশে যেটা আমি মনে করি সেটা হলো আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং দিল্লির সব থেকে বড় কনসার্ন হলো জুলাই সনদ। তাদের যে কোনোভাবে চাওয়া এই জুলাই সনদটাকে যদি বিভিন্ন মিটিং আর লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রলম্বিত করে দেওয়া যায়, এরপরে দেশে একটা বড় ক্যাওয়াস তৈরি করে দিয়ে ইন্টারিমকে ফেল করিয়ে দেওয়া যায়, তারপরে আধা মানে এই যে সুশীল টাইপ আর একটা নতুন সরকার করে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বছরখানিক পরে যদি নির্বাচনটা করা যায় এবং ফেব্রুয়ারির নির্বাচনটা যদি আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে সেটাকে যদি মানে করে দেওয়া যায়, ব্যাহত করা যায়, তাহলেই তাদের প্রজেক্ট সফল। এখন আমাদের এইখানে হলো যে এই দীর্ঘ আলোচনাটা সেই প্রলম্বিত করার দিকে ধাবিত হচ্ছে কিনা, নাগরিক হিসেবে এই সন্দেহটা জারি রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আবার পজিটিভ যে জিনিসটা সেটা হলো আমাদের দরকার ছিল বিএনপি, জামাত ইসলামী, অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ কথা, গল্প, ঝগড়া, ওয়াকআউট, আবার ঐক্যমত্য পৌঁছানোর মধ্য দিয়ে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানো। তো জাতীয় ঐক্যমত্য কমিশন ডিড ইট সাকসেসফুলি, যে এখানে তারা সব ধরনের মানুষকে বসিয়েছে, লম্বা কথা তারা বলেছে। এই যে এই আলোচনায় যে এত এই যে গত কয়েক মাস যাবত যা করলো, যে আসলে কি এটা এত দরকার ছিল? আমি আপনার সাথে এটা বলতে চাই, আমরা খুব ক্লোজলি অবজার্ভ করছিলাম এইখানের চূড়ান্ত ফিডব্যাকটা কি। আপনি জানেন এই রাউন্ডের যে মিটিংটা, এটার আগে কিন্তু ক্লোজ হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু চূড়ান্ত কিছু ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই, এরপরে আবার বাড়ানো হলো এবং প্রবাবলি আজকে এটার, তবে 15 অক্টোবর পর্যন্ত সম্ভবত তাদের ওই যে মন্ত্রী পরিষদ থেকে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সম্ভবত 15 তারিখ পর্যন্ত তারিখ আছে, কিন্তু আজকে তাদের অলমোস্ট একটা ফাইনাল সেটিং ছিল। এখন দেখেন জুলাই সনদের ক্ষেত্রে আমরা যেটা বুঝি 2-3টে জায়গায় আটকে গেছে। একটা হলো সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, যেখানে উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে সে এটা করার প্রতিশ্রুতি দিতে পারবে না, এবং সেই উচ্চকক্ষ আবার যদি গঠিত হলে কোন প্যাটার্নে হবে, যে সেটাকে পিআর হবে নাকি বর্তমান যে সংরক্ষিত আর নারী আসনের ব্যবস্থা আছে সেরকম হবে, এইরকম। এবং আরেকটা হলো এটার অ্যাক্টিভেশনটা, মানে আপনি একটা সংসদ আসবে তারপরে সে জুলাই সনদ, এখানে আমি আপনাকে স্পষ্ট আমাদের জায়গাটা বলে রাখি, কোনো ক্রমেই পরবর্তী সংসদ এসে জুলাই সনদকে বৈধতা দেবেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যাবে না। আমাদের দাবি দুটো, আমাদের খুবই ক্লিয়ার দাবি। একটা হলো জুলাই সনদকে আইনি বৈধতা দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই আমাদের সামনের জাতীয় নির্বাচন হতে হবে। এরপর যদি সেখানে কোনো ব্যাপার থাকে সেটাও পরবর্তী সংসদ সর্বোচ্চ 6 মাস, আই রিপিট 2 বছর না, সর্বোচ্চ 6 মাসের মধ্যে বাকি ব্যাপারগুলো সংবিধান ইনকর্পোরেট করবে, এইটা লিখিত সিগনেচার থাকতে হবে, নইলে আসলে আমরা কিছু অ্যাচিভ করতে পারবো। আসলে দীর্ঘসূচিত তারপরও অন্ততপক্ষে এডুক সান্ত্বনা দীর্ঘসূচিতার পরও একটা অবস্থানে আসছে। আসলে কি দেখেন, অনেকগুলো দলের সমন্বয়ে তো এক একটা দলের এক এক রকম আদর্শ, সব মিল হবে এটা আমি প্রত্যাশা করি না।
তবে মেজর পার্টে মিল হওয়ার পরও আলী রিয়াজ সাহেব বলছেন যদি না ঐক্যমত না হতে পারে আমরা সরকারের উপরে ছেড়ে দেবো, এটাও একটা সমাধান হতে পারে। এবং আমি আশা করি যে এই 24-এর চেতনার দিক তাকিয়ে অন্ততপক্ষে বৃহত্তর স্বার্থে বড় বড় একেবারে দাড়ি কমা সেমিকোলন মেশবে এটা আমরা আশা করবেন না, কোনোদিনও করবেন না। সেটা না হলো মিনিমাম যে কথাটা মিনিমাম ওইটার জায়গায় অন্তত ওই 24-এর ওই চেতনাকে ধারণ করে মিনিমাম ঐক্যবদ্ধ ইনশাল্লাহ হবে আমার মনে হয়। এবং আমি আজকে আলী রিয়াজ সাহেবের একেবারে বডি ল্যাঙ্গুয়েজ কথাটা সুন্দরভাবে শুনছিলাম। উনি বলছে যদি না হতে পারে আমরা সম্পূর্ণভাবে ঐক্যমত আমরা সরকারের উপরে ছেড়ে দেবো, ওইটা হইলেও আমি মনে করি ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা আছে সবাই মিলে একটা সমাধানে যাবে। বিএনপি মানবে সেই সমাধানে? মানবে বিএনপি আশা করি সবাই। আমি বললাম তো সবাই, আপনি সবাইকে একটা পরিবারের সবাইকে আপনি সমানভাবেই করতে পারবেন না, এটা হবে না। তার মধ্যে একটা ডিসিশন তো নিতে হবে আপনার, জি সেই ডিসিশনে যাবে বলে আমি মনে করি। হাদি একটু ভিন্ন প্রসঙ্গে একটু যে আমাদের 2-3টা বিষয় আছে। গত পরশুদিন অর্থাৎ শুক্রবার আমাদের সাবেক উপদেষ্টা এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টাদের উপর ভরসা করে তারা জুলাইয়ের অনেক ক্ষতি হয়েছে, অনেক উপদেষ্টা বিক্রি হয়ে গেছেন, অনেক উপদেষ্টা সেফ এক্সিট ঠিক করে রেখেছেন। বলছেন সময় আসলে এদের নাম ধাম বলা হবে। শুনতে চাই আপনার কাছে। না, আপনার মাধ্যমে আমি নাহিদ ইসলামকে বরং বিনীত আকারে জিজ্ঞেস করতে চাই, এই সময় আসবে মানে কবে সময় আসলে তিনি বলবেন? মানে সবাই যখন পালিয়ে যাবে তখন আমি নিজে একটা আমার দায় মুক্তি তৈরি করবার জন্য তখন বলবো যে অমুক উপদেষ্টা আমাদের কি করেছে। কেন এখন নয়? এখনো তো মানুষের মধ্যে সেই তুমুল আবেগ আছে, সে তার শত্রুকে চিনতে চায়, কে গাদ্দারি করলো, কে মির্জাফরি করলো, কে 24-এর মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্পিরিট, কে চুপ্পুর মতো একজন থার্ড ক্লাস চাটুকার যাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে তার কাছে গিয়ে শপথ পড়ানো হলো। ফ্যাসিস্ট বাকশালী সংবিধানকে কারা একদম অচ্ছুত, মানে এটাকে ছোঁয়া যাবে না এইরকম করে রাখলো। আমাদের সব থেকে বড় অর্জন হতো আমরা যদি 24-এর অনুপ্রেরণায় সকল মানুষকে নিয়ে একটা নতুন সংবিধান তৈরি করতে পারতাম। তো সেই সুযোগ তো আমাদের ছিল। তো এই যে আমাদেরকে শহীদ মিনারে বা শাহবাগে শপথ না পড়িয়ে, এই সরকারের সব থেকে বড় দায় কি? এই সরকারের দায় এর সমস্ত পরামর্শ সে ক্যান্টনমেন্টে করেছে। কেন? ক্যান্টনমেন্ট একটা পর্যায়ে তার নিজের স্থিতিশীলতা এবং দেশের বড় স্বার্থের কারণে সেই জনগণের পক্ষে অবস্থান নিতে বাধ্য হয়েছে। উই কংগ্রাচুলেটেড, ওকে। কিন্তু সে কি এইটার রুহানি বড় একটা স্টেক হোল্ডার? অফকোর্স নট। এই যে ডিজিএফআই এর জিয়া ছিল, পাড়াইতে গিয়ে ধরা পড়লো। এখন আমরা দেখলাম কি সে 5ই অগস্ট সন্ধ্যায় 1000 কল রেকর্ড হাসিনার সে ডিলিট করেছে। এর মানে আমাদের সরকারকে, আমাদের অভ্যুত্থানকে বেহাত করলো কারা? বিপ্লবকে। তো এখন আপনি সাহস থাকলে কি করবেন? আমি নাহিদ ইসলাম হলে কি করতাম? আমি এখন প্রেস মিট করতাম। ধরেন আমার হাতে অপশন 2টি, একটা হলো আমার মৃত্যু। যে যত কথা বলুক, আমি আবার আপনাকে বলি, এই দেশে এটা বিএনপির ভাইদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলি, অনেকে বলে না যে আওয়ামী লীগ কখনো ব্যাক করলে কি হবে না হবে। বিএনপির ভাইদের মুশকিল হলো তারা দূরবর্তী জিনিস দেখতে চায় কম। ধরেন এনসিপির আজকে যারা আছে, আমার ধারণা এখানে তো অবস্থা খারাপ হলে অনেকেই থাকবে না, রাইট? তাহলে আওয়ামী লীগ যদি কোনোদিন গণহত্যা, হাসিনা যেটা বলতেছে সে সাফ করে ফেলবে বাংলাদেশ, আপনি শুনেছেন নিশ্চয়ই, দুদিন আগেও তার অডিও কলে, এই সাফ করতে যদি সে পারে দিল্লিকে নিয়ে, তখন এনসিপির তো সামনে তেমন কেউ পাবেই না। সে জামাত ইসলামী সেকেন্ড। জামাত ইসলাম তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে এমনিতেই তার অভ্যাস আছে। সে একটা রিমোট কন্ট্রোল করবে, সুইচ অন করবে, আবার তার সব লোক আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আর আমরা যারা ছোট মানুষ টনুষ আছে, আমরা তো এমনিতেই ফায়ার করে দিবে, নাই হয়ে যাবো, আল্লাহর কাছে চলে যাব। বলেন তো তারপরে আওয়ামী লীগের সামনে সব থেকে বড় ফোর্সটাকে বিএনপি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করার শিক্ষা নাই। বিএনপি সমঝোতা করবে না, সমঝোতা সে কেমনে করবে? পারবে না। কারণ হলো বিএনপি আর আওয়ামী লীগের এইটাই পার্থক্য। আজকে যদি এইরকম একটা গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপির বিরুদ্ধে হইতো, আমি আপনার লিখে দেই, আওয়ামী লীগের উপজেলা নেতাদেরকে আপনি কোটি কোটি টাকা খাওয়াইও আপনি কিনতে পারতেন না। তারা আগে বিএনপির ঘর বাড়ি মাটি সহ উপরেই ফেলতো, এরপর টাকা খাইতো, মানে টাকাও খাইতো আর তার নায়ক করে দিত। আর বিএনপির সমস্যা হলো সে এত মাজলুম হইল,
কিছু মামলা, কিছু টাকা পয়সার কারণে এখন সে তার বাইকের পিছনে আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে উপজেলা জেলায় ঘোরে। এইটা হলো বিএনপি আর আওয়ামী লীগের বড় সমস্যার জায়গা। তো আমি আপনার বরং নাহিদ ইসলামের যে ব্যাপারটা অ্যাড্রেস করতে চাই। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মানে বলা হয়ে থাকে যে ছাত্র দলের মানে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করেই উপদেষ্টা পরিষদ ঠিক হয়েছে। চিফ অ্যাডভাইজার তো নিজেই বলেছেন যে আমি মানে ছাত্রদের প্রতিনিধি, কিন্তু তাহলে এখন এই প্রশ্নটা কেন আসে? প্রথমত হলো দেখেন, এই গণ অভ্যুত্থানটা এই দ্রুততম সময়ে হয়ে যাবে এটার জন্য কেউ ওই পরিমাণ প্রিপেয়ার ছিল না, এটা হলো প্রথম কথা। নাম্বার 2, এইটাকে গাইড করবার মতো যে জাতীয়, প্রত্যেকটা দেশের জাতীয় কয়েকজন মুরব্বী থাকে যাদেরকে পুরো দেশ ও জাতি চক্ষু বন্ধ করে বিশ্বাস করে, এই লোকটা কোনোদিন গাদ্দারি করবে না। বাংলাদেশের আফসোস ওই পরিমাণ 10টা মুরব্বী আমাদের দেশে নাই। কারণ যেই মুরব্বী যত বেশি দিল্লির বিরুদ্ধে কথা বলে, দেখা যায় সেও এক সময় দিল্লির সাথে আতাত করে। এটা হলো আমাদের জাতীয় ক্রাইসিস, আমাদের ওইরকম ফিগার নাই। এরপর 3 নম্বর যেটা ছিল, আমি আবারও বলি, যখনই সিদ্ধান্ত হয়েছে আমাদের ছাত্রদের মধ্যে থেকে 2 জন উপদেষ্টা হবেন, তখন তো 2 জন, আমি তখনই এটা বিরোধিতা করেছিলাম। আমি তখন বলেছিলাম, ধরেন আপনি 20 জন উপদেষ্টা বানাবেন, তার মধ্যে ছাত্র 2 জন, আপনি যদি ছাত্র 5 জনও বানান, তবুও তো তারা সেখানে মাইনরিটি। একে তো তার ব্যুরোক্রেটিক কাজ করবার এক্সপিরিয়েন্স নাই, সেগুলো জানে না। যেমন আমি আপনাকে একদম আজকে খোলামেলা বলি, আমি সামনে তো ইলেকশন করব, তো ইলেকশনে যদি আল্লাহ আমাকে উইন করায়, ভালোবেসে মানুষ যদি আমাকে, এরপর যদি যেই ক্ষমতায় থাকুক আমার যদি মন্ত্রী হইতে বলে, আমি তো মহিলা গেলেও মন্ত্রী হব না। কারণ হইল, মন্ত্রী হওয়ার যে ট্রেনিং, আমাকে সেই ট্রেনিং আছে? আমি শুধু আমার দায় নিব কেন সব? বরং আমাকে একটা দীর্ঘ জার্নি, কাজগুলো বুঝতে হবে। আমি বরং যেটা প্রস্তাব করেছিলাম, এই জন্য সবাই আমাকে বকাঝকা করেছে, কিন্তু আজকে সেটা সত্য হয়েছে। আমি বলেছিলাম তখন এমন একটা বিধান করা উচিত ছিল যে ক্যাবিনেটে 10 জন ছাত্র বসতে পারবে, তারা ওয়াচডগ হিসেবে থাকবে, তারা সরাসরি মন্ত্রী হবে না, উপদেষ্টা হবে না, কিন্তু ক্যাবিনেটে কি মিটিং হয় প্রত্যেকটার ব্যাপারে জানার তাদের নৈতিক এবং আইনগত অধিকার থাকবে, তার প্রত্যেককে ধরতে পারবে। তখন কি হইতো জানেন? তখন তারা যদি 10 জন বসতো, তখন কিন্তু তারা মাইনরিটি হইতো না। এখন তারা হয়েছে মাত্র 2 জন উপদেষ্টা, পরে হয়েছে 3 জন। তো এতজন উপদেষ্টার মধ্যে এমনিতেই তারা মাইনরিটি। নাম্বার 2, আমলারা তাদেরকে প্রতিদিন যা ভুংবাং বুঝায়, তারা নিজেরাও তো কাজগুলো বুঝে না। কিন্তু এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে এখন এত সন্দেহ, এত কথা আসছে, এগুলো তো ছাত্রদেরকে নমিনেটেড করে। না, এই কথাটা সত্য না। আপনি নিজেও জানবেন, আপনি মিডিয়ার মানুষ হিসেবে, যে এইখানে উপদেষ্টা হিসেবে ছাত্রদের মনোনয়ন নেওয়া হয়েছে, এই কথাটা সঠিক না। এইখানে 4 থেকে 5টা স্টেক এইখানে ইনপুট দিয়েছে। অফকোর্স বাংলাদেশের সেক্ষেত্রে সেনাবাহিনীর একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, এই যে আজকে বিএনপি, কতক্ষণ জামাত ইসলামী, কতক্ষণ অন্যান্য দল, তারা কি করে? তারা সুযোগ পাইলেই ইনুসকে ব্যর্থ করে দেখানোর একটা প্রয়াস অনেকে চেষ্টা করে। আরে ভাই, এইখানের প্রত্যেকটা উপদেষ্টা কে কোথা হবে, প্রত্যেকটা দল তাদের পছন্দের নাম দিয়েছে। এখানে প্রত্যেক দল, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারো ব্যাপারে ক্রস দিয়েছে, কারো ব্যাপারে টিক দিয়েছে, নিজেদের পছন্দের লোক দিয়েছে, এবং এইগুলো করে 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 তারপরে একটা উপদেষ্টা পরিষদ হয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদে প্রত্যেকটা বড় পলিটিক্যাল পার্টির এঙ্গেজমেন্ট আছে এবং তাদের নিজেদের লোক আছে, মানে তাদের পছন্দের লোক আছে। ছাত্রদের তো এখানে খুব কম হয়েছে, তাদের স্টেক রাখা হয়েছে। খন্দকার মাসুক। না, আমি যেটা বলতে চাই, নাহিদ যেটা বলেছে এর ব্যাখ্যা নাহিদই দিতে পারবে। না, সেটি তো দিল, যেটি হাদি বললেন। যদি তাই হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, আমরাও জানি বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, ও বলেছে যে এরকম একটা ক্রাইসিসে ও যেটা আমাদের দেশে মুরব্বী নাই। যেমন মুরব্বী কি পৃথিবীর বিভিন্ন দেশে কেন্দ্রীয় মসজিদ, যেমন আমাদের বাইতুল মোকাররম, রাষ্ট্র বা সরকার ফল গেলে উনি একটা পতাকা দেয়। সেটা একজন ন্যায়পাল থাকতে পারে, সেটা আমরা সারা জীবন এরকম অনেক সময় এরকম কেন্দ্রীয় মসজিদের ইমাম হয় চিফ জাস্টিস, সব প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ফেল, উনি সব জাতি মেনে নেয়। আর আমাদের দেশে বাইতুল মোকাররম ইমাম পালাই যায়, খতিব পালাই যায়। এরকম ন্যাশনাল ফিগার বা যাকে সবাই শ্রদ্ধা করে, এই লেভেলের লোক নাই। এই যেটা বলছে এটা একটা রূঢ় বাস্তব কথা। এই 24শে আগস্ট এত তাড়াতাড়ি শেখ হাসিনা বিদায় হবে, এটা অনেকেই হয়তো ভাবে নাই, আমার মতো, আমিও ভাবি না, অনেকেই ভাবে নাই, প্রস্তুত ছিল না। তড়িঘড়ি করে এটা করতে গিয়ে একদিন ইতিহাস এটা বলবে কিছুটা ভুল। এই যেমন বলে আপনার ও যেটা বলছে 71 ইলেকশনে স্বাধীনতা বলতে শেখ মুজিব কার কাছে শপথ নেয় নাই। কার কাছে শপথ দিবে? চেয়ারে বসে পড়ছে আইসা, পার্লামেন্টের মেম্বাররা শপথ নেয় নাই তো, মন্ত্রী পরিষদ শপথ নেয় নাই তো শেখ মুজিবের, এটা আইসা বসে পড়ছে।
শেখ মুজিব কার কাছে শপথ নিছে? কেউ কাছে নেয় নাই। এরা শপথ নিতে গেল কেন? এরা তো সংবিধানের আন্ডারে চলে গেছে। সে সময় তো বিএনপিও কিছু বলে নাই। না না, আমি বললাম এই জায়গাটার প্রস্তুতি ছিল না। আপনি দেখেন এরশাদ পদত্যাগ করার পর কিন্তু একটা জায়গায় সিস্টেমেতে আসছে, চিফ জাস্টিস আজকে, তারপর চিফ জাস্টিস আমি ফিরে যাব, এইখানে ওরকম তড়িঘড়ি করার কারণে অনেক তো ত্রুটি হয়েছে। যেমন ছাত্র প্রতিনিধি গেছে, এর মধ্যে বড় পার্ট আছে যে ছাত্র প্রতিনিধি ওখানে যাওয়া দরকার নেই, 69-এ 71-এ 90-তে এরা তো বলেনি আমাদের ভাগ দিতে হবে, ভাগ না, আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে হবে। এইটা নিয়ে এই নাহিদও তো ছিল না। এখন ক্ষমতায় আসা আপনি যারা বিদায়ী হয়েছে, ও যেটা বলেছে, তাদের আওয়ামী লীগের জন্য একটা নিরাপদ বিচরণ ক্ষেত্র ভারতের মতো এত বড় একটা দেশ, তো সেখানে বসে তো তারা ষড়যন্ত্র করবেই। আর এখানে যারা উপদেষ্টা রয়েছে তাদের বিপদগামী করা, দেশি বিদেশি আন্তর্জাতিক যারা ষড়যন্ত্রকারী রয়েছে, এটা করতে পারে, পা দিতেই পারে। অনেকে হয়তো দিচ্ছে নাহিদের কথায়, এইটার উত্তর নাহিদি দিতে পারবে। তবে এইসবের যদি এরকম হয় আর ব্যর্থ হয়, ও আর একটা টাচ দিয়ে গেছে, যদি এই ইউনূস সাহেবের সরকার না থেকে আর একটা অন্তর্বর্তী সরকার হয়, আমি সন্ধিয়ান এই 24-এর ত্যাগ তিতিক্ষা ব্যর্থ হয় কিনা আমার কাছে এই একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়, যে আমাদের এই সংগ্রাম, আন্দোলন, জেল, জুলুম যে এই 24-এর চেতনাকে আমরা কাজে যদি না লাগাইতে পারি, এদেশের জন্য কোনো ভালো কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, একটু নির্বাচনী নিয়ে একটু কথা বলতে চাই। মনে পড়লো ভাই বলার পর যে ছাত্র উপদেষ্টারা যে ছাত্ররা যে বঙ্গভবনে গেল, দেখেন আজকে তো আমরা এখনো কেন, আমি আপনার মাধ্যমে আজকে এই শোয়ের মাধ্যমে আবারও নাহিদ ইসলামকে বলতে চাই, এটা এখনো তাদের সময় আছে ডিসক্লোজ করবার। যেমন আজকে আমার মাত্র মনে পড়লো, যখন বঙ্গভবনের চূড়ান্ত মিটিং বসলো, তখনও নাহিদ ইসলাম বা অন্যান্য কোনো ছাত্ররা সেখানে গিয়ে পৌঁছয় না, তাদেরকে অনেকে খুঁজতেছে, যে আসিফ নজরুল স্যার অন্যান্য তাদেরকে খুঁজতেছে, কাউকে পাওয়া যাইতেছে না, ক্যাওটিক সিচুয়েশন। মজার ব্যাপার হলো, ওরা যখন সেখানে গিয়ে পৌঁছালো, এটা আমাদের ফার্স্ট হ্যান্ড থেকে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, গিয়ে দেখে সেখানে ইতিমধ্যে তাদের ওই শপথ নেওয়ার জন্য বা ওইটার জন্য কিছু ছাত্র প্রতিনিধি যারা এই আন্দোলনের কোনো পর্যায়ে তেমন কোনো ভূমিকা নাই, তাদেরকে ইতিমধ্যে সেখানে গিয়ে সেট রাখা হয়েছে। ওরা তো গিয়ে তাদেরকে দেখে অবাক, এরা কারা? এই আন্দোলনের যারা পরিচিত মুখ, তারা সেখানে গিয়ে পৌঁছতেও পারে নাই। তো তারা যদি আসতে দেরি করে, তাহলে সেকেন্ড একটা গ্রুপ সেখানে তাদেরকে নিয়ে, আমি তাদের নাম জানি, নাম বলবো না, আপনারা খুঁজে বের করতে পারবেন, কিন্তু তাদের কারা নিয়ে গেল, এই প্রশ্নটাই তো আমি এখন করতে চাই। নাহিদ ইসলাম কেন বলতেছেন এখনো যে আমরা এই আন্দোলনের সামনে মার খাওয়া যোদ্ধা, আমরা কেউ পৌঁছানোর আগে এইরকম পিক করে কয়েকজনকে যে নিয়ে গেল, কে নিয়েছে, কার ক্ষমতা বলে নিয়েছে? বঙ্গভবনে কি চাইলেই আপনি ঢুকতে পারবেন? আমি ঢুকতে পারবো? এর বঙ্গভবনের দরবার হল পর্যন্ত যে পৌঁছে যায়, তাকে ক্লিয়ারেন্স কার ফোনে দেওয়া হয়েছে? এইগুলো আমরা কখন জানবো? আমরা যখন সবাই মার খেয়ে সমান হয়ে যাবে, বাংলাদেশের জমিন ধ্বংস হয়ে যাবে, তারপর সিরাজউদ্দৌলার ইতিহাসের মতো আমরা পলাশির গল্প পড়বো। কেন এখনই নয়, যাতে আমরা চূড়ান্ত প্রতিরোধ করতে পারি? এটাই আমার কথা। জি, খন্দকার একটু নির্বাচনী কথা বলতে চাচ্ছিলাম। নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে, বিএনপি সহ বিভিন্ন দল, আমরা শুনতে পাচ্ছি যে পত্রপত্রিকায় এসছে, বিএনপি কিছু তাদের জোটভুক্ত অথবা জোটের বাইরেও সমমানা কিছু ব্যক্তিদেরকে নমিনেশনে গ্রিন সিগন্যাল দিয়েছে। আসলে কি হচ্ছে কি? আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে বলবো, এরকম নির্বাচন সন্নিকটনে থাকলে সব সময় এরকম কিছু হয়, এটাকে নিয়ে ডাল পালা আসা যায়। বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, অবশ্যই এদেরকে নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবে, কাউকে দিতে হবে, আসন ছাড়তে হবে, এটা একটা সাধারণ প্রক্রিয়ায় মনোনয়ন দাখিল আগ পর্যন্ত এরকম মুখরোচন অনেক গল্প শুনবেন, কোনোটা সত্যতা আছে, কোনো নাই, এটা হবে। এবং আমি যেটা বলতে চাই, যাই হোক, এই দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হলো, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে ডক্টর ইউনূস সাহেব এবং এই মন্ত্রিপরিষদ, এদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সামনে। উনি বলছে শতাব্দীর ইতিহাসে একটা সুন্দর নির্বাচন, এবং আমি মনে করি এটা হলেও অন্তত পক্ষে যে মানুষ একটা কিছু তো পেলাম,
যেমন আমি 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 পার্সোনালি আমরা সাধারণ সারাদিন মানুষের সাথে, বাইরের মানুষের সাথে মিশি, একেবারে সাধারণ মানুষের সাথে, তাদের একটা ধারণা ছিল। এবং এই 24-এর বিরোধী পক্ষ বলতো ইউনূস সাহেব আসছে যে দেশে একটা অর্থনৈতিক চাঙ্গা হবে, দেশটা যে জায়গায় তারাও ভাবছিল ঠিক আছে, কিন্তু সেই জায়গায় আমরা আসতে পারি নাই। অন্ততপক্ষে এই নির্বাচনটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন না হলো, স্বাধীনতোত্তর বাংলাদেশের অন্ততপক্ষে একটা সুন্দর নির্বাচন হবে, এইটাই ইউনূস সাহেব। এবং এই একেবারে শেষ 30 সেকেন্ড একটু শুনি হাদি, আপনি প্রথম চ্যালেঞ্জ নিজেও মানে প্রার্থী হয়েছেন। আমার তো এটাই কথা যে সেটা হলো এই নির্বাচনটা যদি আগের যে কোনো নির্বাচনের সাথে তুলনা করতে চাই তাহলে না, এটা হতে হবে বাংলাদেশের স্বাধীনতার পর শ্রেষ্ঠতম নির্বাচন। আর আমি বরং সেটুকুন বলতে চাই, সেই নির্বাচন করতে যদি সরকার মনে করে যে সে কুলোতে পারবে না, তাহলে প্রয়োজনে সে জাতিসংঘের সহযোগিতা নিক। পৃথিবীর অনেক দেশে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশের সেনা মোতায়েন হয়েছে না, তো বাংলাদেশের নির্বাচনে যদি মনে করে মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে মুক্ত করবার জন্য আরো বেশি এখানে ল সিকিউরিটির জন্য কি দরকার, তাহলে প্রয়োজনে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে একটা ভালো নির্বাচনের সহযোগিতা নেওয়া হবে। এক মিনিট আমি যোগ করতে চাই, একেবারে শেষ সময়। আর্মির প্রধান নির্বাচনকে এই স্বাধীনোত্তর বাংলাদেশ সকল নির্বাচনের চেয়ে ভালো করার জন্য একটা প্রস্তাব দিয়েছেন, এটা আমার ব্যক্তিগত মত, এটা অত্যন্ত চমৎকার প্রস্তাব দিয়েছিলেন। একেবারেই সময় নেই। শরীফ উসমান হাদি, খন্দকার মাশুকুর রহমান, আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।